বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এখন পর্যন্ত যারা লাইভ ক্লাসে যুক্ত হও নাই, আশা করবো তারা খুব অল্প সময়ের মধ্যে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, যেহেতু আমরা খুব দীর্ঘক্ষণ অপেক্ষা করবো না, অল্প সময় খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পড়ায় চলে যাব। তোমরা জানো আজকে হচ্ছে দোকানের ক্লাস। তোমরা এটাও জানো যে আমি যারা এই ক্লাসগুলো করেছো, আমরা 11.2 চ্যাপ্টারটা করছিলাম, স্থানাঙ্ক জ্যামিতির 11.2 চ্যাপ্টারটা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা ওই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করব। তো যারা এখনো লাইভ ক্লাস যুক্ত হও নাই, তাদের সবাইকে বলবো দ্রুত সময়ের মধ্যে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও, যেহেতু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আর অপেক্ষা না করেই আর যারা যুক্ত হয়েছে তাদেরকে তো স্বাগতম জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমাদের সামনে বই থাকলে অবশ্যই বইটা নিয়ে বই থাকলে ঠিক আছে, আর যদি বই না থাকে বই অবশ্যই নিবা, কারণ আমরা যেহেতু ম্যাথ ক্লাস বা প্রশ্ন ছাড়া প্রশ্ন না বুঝলে তুমি অঙ্ক কোনোভাবে বুঝবো না, সেজন্য বই দেখার প্রয়োজন হবে, বই থেকে প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন হয়তো আমি বলবো, তারপর এটা কি তোমরা শুনে এটা জিনিসটা ক্যাচ করতে পারবো না। তোমাদের সামনে বই থাকলে বই থেকে দেখে প্রশ্ন পড়লে তোমরা ভালো বুঝতে পারবা। বই, খাতা, ক্যালকুলেটর অবশ্যই যেন সাথে থাকে, এটা তোমাদের পড়াটা বোঝার জন্য আসলে সহায়ক হবে, অনেক বেশি সহায়ক হবে। তো শুরু করি আমরা। তোমাদের এই আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্টে আমাকে জানাবে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু আমাকে অবশ্যই একটু দ্রুত জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ স্পষ্ট, এবং লেখাও বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে, আমি সেটা বুঝে নেব। কারণ আমি শুরু করে দেওয়ার পর যদি এই যে দেখা যায় যে কথা শোনা যাচ্ছে না কিংবা লেখা দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু এটা পড়ে তোমাদের বুঝতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্টে আমাকে জানাই দাও বিষয়টা, যে কি লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথা স্পষ্ট জোরে যৌক্তিক পর্যায়ে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু দ্রুত জানাই দাও কমেন্টে, আমি কমেন্টটা দেখে বুঝে যাবো দেখি আসলে কি সব কিছু সাউন্ড, বোর্ডের লেখা সব ক্লিয়ার আছে। একটু কমেন্টে জানাই দাও। এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি যে বিষয়টা, যে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বা যে কি বলে এই বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা বা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যেটা অতীব জরুরি একটা বিষয় আমাদের পড়ার অনুষঙ্গ হিসেবে। আচ্ছা যাকে একজনে জানাইতে পারছে, অনেক কষ্ট একজনে জানাইতে পারছে যে কি আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখ, যদি ক্লিয়ার আমরা কথাবার্তা না বলি, পড়াশোনায় চলে যাই। অনেকে আসে কমেন্ট লিখে চলে যায়, কমেন্টে নাম লিখে চলে যায়, আসলে কোনো ধরনের যুক্তিকতা নাই। কমেন্টে নাম লেখার জন্য, কমেন্টে নাম লিখে চলে যাওয়ার জন্য আমরা এত কষ্ট করে এই ক্লাসগুলো আয়োজন করি নাই বা করছি না। তোমরা যাতে দেখো, শিখো, জানো, বুঝো, উপকৃত হও, সেই উদ্দেশ্যে, সেই স্বার্থে আমরা এত কষ্ট করে ক্লাসগুলো আয়োজন করেছি, করে থাকি। কমেন্টে নাম লেখার জন্য নয়, এই ক্লাস কমেন্টে নাম লেখার জন্য নয়। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমি গতদিন তোমাদেরকে 1 নম্বরে পড়াইছিলাম, 2 নম্বর থেকে একটা দেখাইছিলাম যে ভিন্ন একটি প্রক্রিয়ায় কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, গতদিন আমি দেখিয়েছি। আজকে আমরা ভিন্ন একটি প্রক্রিয়ায় কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই প্রক্রিয়াটা সম্পর্কে জানবো। যেমন আমি তোমাদেরকে 1, 2 করেছিলাম গতদিন, আজকে প্রথমে 3 নাম্বারটা শুরু করবো, তারপরে 4 নাম্বারের মধ্যে কি যেমন বলা হয়েছে কি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তো সেটা আমরা ক্ষেত্রফলটা আসলে যে স্থানাঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই কখনো এই যে স্থানাঙ্ক দেওয়া আছে সেই স্থানাঙ্ক থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রক্রিয়া কি আগে ক্লাসে অবশ্যই পড়া নাই, আমরা এই ক্লাসে এসে এগুলো শিখছি, জানছি। প্রথমে আমি 3 নাম্বারটা শুরু করবো। 3 নাম্বার প্রশ্ন, একটু তোমাদের সামনে বই থাকলে
তোমরা একটু বই দেখে পড়লে বিষয়টা তোমাদের জন্য বুঝতে সহজ হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি পড়ছি। দেখাও যে A11 B44 C48 D15 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, অর্থাৎ একটা সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে A B C D। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ যে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে ওই 4টা শীর্ষবিন্দু যে সামান্তরিকের সেটা আমাদের প্রমাণ করতে হবে। অতঃপর আমাদের যেটা বলছে এসি ও বিডি কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। আসলে বিষয়টা যেটা সেটা হলো যে আমরা যখন এই চতুর্ভুজটাকে সামান্তরিক হিসেবে প্রমাণ করতে চাইবো, কর্ণের দৈর্ঘ্য আমাদের এমনিতেই লাগবে। ওরা বললে বের করতে হবে, না বললে বের করতে হবে। তো যাই হোক ওরা বলে দিয়েছে। তারপর সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে দুইটা কাজ আমাদের এখানে, দুইটা কাজ। প্রথম কাজ হলো যে এই চতুর্ভুজটাকে সামান্তরিক হিসেবে প্রতিষ্ঠা করা, প্রমাণ করা। তারপর সেই সামান্তরিকটার ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে বের করা। ঠিক আছে, যেহেতু আমরা এমনিতে এখন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি সরাসরি, সামান্তরিকটাও বের করতে পারবো, কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এই সামান্তরিক ক্ষেত্রফলটা ত্রিভুজের মাধ্যমে বের করতে। তাহলে আমরা শুরু করছি। প্রথমে দেখো স্থানাঙ্কগুলো লিখে ফেলি আমি বোর্ডে। A11, তারপরে আছে B44, তারপরে আছে C48, তারপরে আছে D15। এই হলো চতুর্ভুজটার শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক A11 B44, তারপরে হলো C48 D15। তোমরা একটা চিত্র, তোমাদের কাছে যদি গ্রাফ থাকে গ্রাফের চিত্রটা এঁকে নিতে পারো, আর গ্রাফ না থাকলেও খাতায় তোমরা আঁকতে পারো। আমি একটু করে রাফ একটা চিত্র আঁকছি, আঁকার চেষ্টা করছি। x ও x প্রাইম, y ও y প্রাইম, A11। ঠিক আছে, A11টাকে আমি মোটামুটি ভাবে এই জায়গায় ধরি, ধরছি। আরো ছোট করে দেয়া লাগবে কারণ বিন্দুগুলো খুব কাছাকাছি। আর যাক, মোটামুটি আমি এরকমই ধরছি। তারপর B44 কে আমি ধরলাম যে এদিকে 4 ঘর, এদিকেও 4 ঘর। তাহলে মোটামুটি ভাবে এই জায়গায় ধরলাম। সব তো আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। তাহলে এটা হলো B44। ঠিক আছে, তারপর হলো C48 হলো অনেক উপরে উঠে যাবে। তাহলে আমি বিন্দুগুলো একটু কমাই নিই, ছোট করে নিই, স্কেলটা কমাই নিই, তাহলে আমার জন্য একটু সহজ হবে। ধরলাম A হলো এই জায়গায়, তারপরে B44 ধরলাম যে এই জায়গায় B। তারপর C48, তাহলে C4 এখানে 8 ধরলাম এই জায়গায় আমি, মোটামুটি ভাবে বোঝার জন্য, এটা আর কিছুই না। তারপর D হলো D15, এই 1 তো এখানে আছে, তাহলে 5 গুণ যাইতে হবে, 5 গুণ ধরলাম যে এই জায়গায়, মোটামুটি ভাবে এই জায়গায়। তাহলে চতুর্ভুজটা হলো এরকম। আমি চতুর্ভুজটা এঁকে নিচ্ছি, তোমরা পারলে তোমরা এঁকে নিবা। এই যে চতুর্ভুজটা আঁকা হয়ে গেল, ABCD চতুর্ভুজ। ঠিক আছে, আমি মোটামুটি ভাবে আইডিয়া করে এঁকে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো বিষয়টা। আমরা যেটা বলেছিলাম, আমাদের এখানে দুইটা কাজ। কটা কাজ? দুইটা। প্রথম কাজ বলছে যে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, সেটা আমাদের কি করতে হবে? দেখাতে হবে। এটা যে একটা সামান্তরিক সেটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, এবং কি এই যে আরো কিছু দুইটা কর্ণ কথা বলছে, এসি এবং বিডি কর্ণ। আমরা কর্ণগুলো একটু যোগ করে দিই। ঠিক আছে, কর্ণগুলো যেহেতু বের করতে হবে আমাদের, আমি একটু যোগ করে নিই। এসি কর্ণ যোগ করে নিলাম, বিডি কর্ণ যোগ করে নিলাম। তাহলে আমরা এটাকে যেটা একটা সামান্তরিক হিসেবে দেখাতে চাই, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কর্ণ দুইটা পরস্পর কি নয়? সমান নয়। সমান নয়। তাহলে আমরা এই কাজটা প্রথমেই করি। বিপরীত বাহুগুলো সমান কিনা আমরা দেখাইতে পারি কিনা দেখি। বিপরীত বাহুগুলো সমান কিনা।
ঠিক আছে, বিপরীত বাহুগুলো যদি সমান হয়, হ্যাঁ, এবং কি কর্ণ দুটো যদি কি হয় পরস্পর অসমান হয়, তাহলে সেটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। তাহলে প্রথমে এই বের করি, হ্যাঁ, এই বের করবো দূরত্ব সূত্র দিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে দূরত্ব সূত্র দিয়ে কিভাবে বের করতে হয়। আমি এগুলো এখানে আলোচনা করছি না, আগে ক্লাসে একদম বিস্তারিত অনেক বেশি আলোচনা করা হয়ে গেছে। আমি সরাসরি দূরত্বটা বের করবো। তাহলে 1 - 4 হোল স্কয়ার প্লাস 1 - 4 হোল স্কয়ার, একটা রুট থাকবে তোমরা জানো, হ্যাঁ, এই যে যারা সূত্র ভুলে গেছো, x1 - x2 প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওই সূত্র দিয়ে আমি বাই করেছি। রুট ওভার কি, রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এখানে আমি বের করি, তাহলে কত পাওয়া যাবে এখানে, -3 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার, রুট আছে, তাহলে -3 হোল স্কয়ার মানে 9, এখানেও 9, 9 9 কত হবে, 18 হবে, তাহলে রুট 18। ঠিক আছে, রুট 18 লিখে নিলাম। এবার এই যে এটা বাই করব, এবি বাই করছি, এবার বিসি বাই করব, বিসি, বিসিটা বাই করি আমরা 4 - 4 হোল স্কয়ার 4 - 8 হোল স্কয়ার, এটা রুট আছে, রুটটা দিয়ে ফেলতে হবে। 4 থেকে 4 গেলে 0, 0 স্কয়ার, 4 থেকে 8 গেলে -4 হোল স্কয়ার, রুট আছে, রুটটা দিয়ে নেই, তাহলে আমরা পাবো যে কত, 0 স্কয়ার মানে তো 0, -4 হোল স্কয়ার মানে হলো কত, 16, হ্যাঁ, 16 বর্গমূল হলো কত, 4। তাহলে আমরা দুইটা দৈর্ঘ্য পেয়ে গেছি। এখানে পাশে আমি একটু লিখে রাখি, এবি পাইলাম রুট 18, তারপরে বিসি পাইলাম 4। ঠিক আছে, এগুলো মুছে দিয়ে আমি একটু পাশে লিখে রাখছি, যেহেতু এগুলো আমার পরে প্রয়োজন হবে। এবি বের করলাম, বিসি বের করলাম, এবার বের করবো যে এবির পরে কে, যে এবি বের করছি, বিসি বের করছি, এবার আমরা সিডি অথবা ডিসি বের করতে পারি। সিডি বের করি, হ্যাঁ, তাহলে সিডি বের করি 4 - 1 হোল স্কয়ার প্লাস 8 - 5 হোল স্কয়ার, তাহলে 4 থেকে 1 গেলে 3, 3 স্কয়ার, 8 থেকে 5 গেলে 3, 3 স্কয়ার, রুট আছে, রুট থাকবে, 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9, তাহলে 9 9 কত হবে, 18 হবে। তাহলে আমরা সিডি মান পেলাম রুট 18। ঠিক আছে, সিডি বাই গেছে, এবার এডি নিব, এডি, তাহলে এডিটা বের করি, এডি বের করবো এখন আমরা। এডি যে দেখতে পাচ্ছ, এটি হলো যে কি 1 - 1 হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার, তাহলে এখানে আমরা কত পাবো, 1 থেকে 1 গেলে 0, 0 স্কয়ার, 1 থেকে 5 গেলে -4 হোল স্কয়ার, তো 0 স্কয়ার মানে 0 যা লিখলাম না, -4 হোল স্কয়ার মানে হলো 16, 16 বর্গমূল হলো 4। তাহলে আমরা পেলাম যে এডি সমান 4 পেলাম। দেখো আমরা এই চতুর্ভুজটার বিপরীত বাহু দুইটা খেয়াল করো, এবি আর সিডি, এবি আর সিডি পরস্পর সমান। ঠিক আছে, এবি আর সিডি আমরা কি পেয়ে গেছি, পরস্পর সমান পেয়ে গেছি। এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান হয়ে গেছে, এবি আর সিডি সমান, এবিও রুট 18, সিডিও রুট 18, এবিও রুট 18, সিডিও কি রুট 18। তারপরে এডি সমান 4, তারপরে বিসি সমান 4, এই যে এডি সমান 4, বিসি সমান 4, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান পেয়ে গেছি। এই বিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো আমরা পরস্পর সমান পেয়ে গেছি। এখন আমরা জানি যে
সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, আবার আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এখন এখানের মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সামান্তরিক নাকি আয়ত। আমি আবার বলছি বিষয়টা, যে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তারপরে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। হ্যাঁ, তো এখন এটা আয়ত হইতে পারে, আবার সামান্তরিকও হইতে পারে। এখন এটা আয়ত কিনা সামান্তরিক আমরা সেটা কিভাবে বুঝতে পারবো? আয়তের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয় না। ঠিক আছে, আয়তের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয়, সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয় না। তাহলে আমাদের কর্ণ দুইটা নির্ণয় করতে হবে। কর্ণ দুইটা নির্ণয় করার পর আমরা সিদ্ধান্ত দিতে পারবো এটা কি সামান্তরিক নাকি আয়ত। তাহলে এই যে আমরা প্রথমে যে দুইটা কর্ণ, আমি কর্ণগুলো যোগ করে নিয়েছি, যেটা আমি বের করবো। প্রথমে এসি কর্ণ বের করি। কর্ণ এসি, কর্ণ এসি, এসি বাই করবো প্রথমে। হ্যাঁ, কর্ণ এসি বের করি আমি। 1 মাইনাস 4 হোল স্কোয়ার, তারপরে প্লাস 1 মাইনাস 8 হোল স্কোয়ার, রুট থাকবে 1 মাইনাস 4। হ্যাঁ, তারপর হলো কি 1 মাইনাস 8। 1 মাইনাস 4 মানে হলো যে কত, মাইনাস 3 হোল স্কোয়ার, প্লাস 1 মাইনাস 8 হলো যে মাইনাস 7 হোল স্কোয়ার, রুট আছে মাইনাস 3 হোল স্কোয়ার মানে আমরা জানি 9, মাইনাস 7 হোল স্কোয়ার মানে হলো 49। এই দুটো যোগ করে রুট ওভার আমরা কত পাইলাম, 56 পেলাম। তাহলে কর্ণ এসির মান হলো যে কত, এখানে একটু লিখি। কর্ণ এসির মান হলো যে 58 হবে যোগ করলে, 58 রুট 58, রুট 58, 49 আর 9 58 হবে। ঠিক আছে, তাইলে রুট 58 পাইলাম একটা কর্ণ। এখন আরেকটা কর্ণ বের করবো, বিডি কর্ণ। আরেকটা কর্ণ বের করবো, এগুলো মুছে দেই। এসি কর্ণটা বাই করলাম, এটা মান রুট 58 পাওয়া গেল। এখন বিডি কর্ণ বের করবো, কর্ণ বিডি। কর্ণ বিডিটা বাই করি। বিডি কত আসে দেখি। বিডি বাই করতে হবে 4 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 হোল স্কোয়ার, রুট আছে 4 থেকে 1 গেলে 3 পাওয়া যাবে, 3 স্কোয়ার, 4 থেকে 5 গেলে মাইনাস 1, রুট আছে 3 স্কোয়ার মানে 9, মাইনাস 1 হোল স্কোয়ার মানে 1, রুট আছে রুট 10। তাহলে আমরা এটা কি, এটা বিডি কর্ণ আর এসি কর্ণ ছিল এটা। তাহলে এটা আমাদের কি, এই যে এসি কর্ণের সাথে সমান হয় নাই। ঠিক আছে, যেহেতু যেহেতু এ বি সি ডি, এটা দেখা যাচ্ছে, যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের, আমি বলে লিখি দিই, এগুলো মুছে ফেলি, এগুলো তো আমার দরকার নাই। স্থানগুলো লাগতে পারে, এগুলো লাগবে না। যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এ বি সমান সিডি
সমান √18 এবং BC সমান AD সমান 4। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর অসমান, পরস্পর সমান নয় লিখতে পারি, পরস্পর সমান নয়, অর্থাৎ এই যে AC কর্ণ আর BD কর্ণ পরস্পর কি হয় নাই, সমান হয় না। AC কর্ণ বা কর্ণ AC লিখি আমি, কর্ণ AC is not equal to কর্ণ AC সমান পাইছি আমরা কত, এই যে √15, ঠিক আছে। আর কর্ণ BD সমান কি পাইছিলাম আমরা, কর্ণ BD সমান পাইছিলাম যে √10। কর্ণ AC is not equal to কর্ণ BD। তাহলে ABCD চতুর্ভুজটা কি হবে, সামান্তরিক হবে, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কর্ণ দুইটা পরস্পর কি নয়, সমান নয়। সুতরাং ABCD একটি সামান্তরিক, ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে, আশা করি একটু বুঝে গেছো। তাহলে এটা শেষ, আমাদের প্রথম অংশের কাজ শেষ হয়েছে। যে প্রথম অংশে বলছে যে দেখাও যে ABCD একটি সামান্তরিক এবং এই যে AC ও BD কর্ণের দৈর্ঘ্য দুইটা জিনিস বের হয়ে গেছে। AC কর্ণ আমরা পাইলাম যে √58 এবং BD কর্ণ হলো √10। প্রথম অংশের কাজ শেষ হয়ে গেছে, আমি এগুলো মুছে দিচ্ছি। এখন দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশে আমাদেরকে যেটা বলছে সেটা হলো যে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, ত্রিভুজের মাধ্যমে বের করতে হবে। তো এটা আসলে আমরা কয়েকবার বের করতে পারি। দেখ খেয়াল করো বিষয়টা, আমরা এই যে পরিসীমার সূত্র দিয়ে বের করতে পারি, অর্ধ পরিসীমার যে সূত্রটা আছে এই যে সূত্রটা দিয়ে বের করতে পারি। আমি এখানে লিখি √s into s minus a into s minus b into s minus c, এটা দিয়ে বের করতে পারি। অথবা এই যে গতদিন যে সূত্রটা দেখাইছিলাম হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 x1 y1, এই সূত্র দিয়ে করতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথম কাজ হলো ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাই করা। এখানে দুইটা ত্রিভুজ, তো কর্ণ দুইটা দিয়ে কি দুইটা ত্রিভুজ, আর যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাই করে ফেলা। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পদ্ধতিতে ত্রিভুজটার যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। ঠিক আছে, আমাদের সুবিধা মতো যে কোনো উপায় বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর আমাদেরকে বলে নেই সামান্তরিকটি ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত বের করো। তো আমি এই ত্রিভুজের মাধ্যমে বের করছি। তাহলে আমরা বের করি ABC ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান, বা সমানটা এখানে দিই, হাফ দিলাম। এভাবে বের করি, এভাবে একটু কাজ কম করতে হবে, ওগুলোর মধ্যে কাজটা একটু বেশি করা লাগবে। ঠিক আছে, ABC, এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ABC গড়িকারা বিপরীত দিকে আছে। A হলো 1 1, তারপরে B 4 4, C হলো 4 8। ঠিক আছে, A 1 1, B 4 4, C 4 8। এবার আবার কি এই যে এটা
সূত্র মোতাবেক লিখলাম। এখন আমরা এগুলো ভাঙাবো, তোমরা জানো কিভাবে ভাঙাইতে হয়। এটার সাথে এটা গুণ, 4 4, তারপর যোগ করতে হয়, 4 কত 32, তারপরে আবার যোগ, এটার সাথে এটা করলাম, যোগ করতে হয়, 4 4 যোগ করতে হয়, এটা তোমরা জানো। এবার এই সাইকেলটা শেষ হয়ে গেল, এই চক্রটা শেষ। এবার চক্র শুরু হবে এই দিক থেকে, এই যে দিক থেকে তোমরা জানো এগুলা, আগের ক্লাসে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি। এই চক্রের মধ্যে সবাই মাইনাস তোমরা জানো, -4 4, তারপরে -4 4 16, তারপর -8 8। ঠিক আছে, এখন এগুলো যোগ বিয়োগ করি আমরা, কত আসে দেখো। যোগ বিয়োগ করলে আমি না হয় পরের দিকে চলে যাই, লিখে যেহেতু জায়গা আচ্ছা এই লাইনটা লিখে ফেলি। এই 4 4 কাটে দিলাম, +4 -4 কেটে দিলাম, তাহলে হাফ থাকলো, 4 এর 32 যোগ করলে কত হবে? 36 হবে। 4 আর 32 যদি যোগ করি আমরা কত পাবো? 36 পাবো। এবার এখানে কত পাওয়া যায়? 16 আর 8 একসাথে বিয়োগ করে ফেলি, একসাথে করে ফেলি। 4 + 32 -16 -8 পাওয়া গেল যে 12। টোটাল রেজাল্ট যোগ বিয়োগ করে আমরা একবারে 12 পেলাম। এগুলো একসাথে করি, গুণন 12, তাহলে এখানে পাবো যে আমরা কাটাকাটি করলে 6 পাবো। এই যে এটার সাথে এটা 6 পাওয়া গেল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 6 বর্গ একক। তাহলে এগুলো মুছে ফেলে, এগুলো আমার প্রয়োজন নেই। সুতরাং এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 6 বর্গ একক, 6 বর্গ একক। এবার আমরা জানি যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে, অর্থাৎ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। হ্যাঁ, সামান্তরিকের যে কোনো কর্ণ, তাহলে এবিসি ত্রিভুজটা তৈরি হয়েছে এসি কর্ণের মাধ্যমে, ঠিক আছে। এবিসি খেয়াল করো বিষয়টা, এবিসি ত্রিভুজটা তৈরি হয়েছে এসি কর্ণের মাধ্যমে। তাহলে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 6 বর্গ একক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই যে এডিসি, সেটার ক্ষেত্রফল 6 বর্গ একক হবে। সেটার ক্ষেত্রফল কি হবে? 6 বর্গ একক হবে। তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সামান্তরিকের যে কোনো কর্ণ, সামান্তরিকের যে কোনো কর্ণ, একটা কর্ণ লিখে যে কোনো কর্ণ লিখি, যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা কি বুঝলাম? সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সামান্তরিকের দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এসি কর্ণ, এই যে এবিসি সামান্তরিকের, এদিকে এবিসি একটা ত্রিভুজ, এডিসি একটা ত্রিভুজ। এবিসি কর্ণ, এই যে এবিসি একটা ত্রিভুজ এবং এডিসি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা পাবো এই এসি কর্ণের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা লিখি, সুতরাং
চতুর্ভুজ এবিসিডি ক্ষেত্রফল এবিসিডি বা সামান্তরিক এবিসিডি লিখলে একই লেখা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, আমরা সামান্তরিকই লিখি, চতুর্ভুজ না লিখি। সামান্তরিক এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের তাহলে আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটা এটা মুছে দিই, এটার প্রয়োজন নেই। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ করি, তাহলে সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব আমরা। ঠিক আছে, এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল যদি আমরা বের করি, সম্পূর্ণ এবিসিডি সামান্তরিকটা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, কারণ এই সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রটা দুইটা সমান ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটা এবিসি আর একটা এডিসি, একটা এবিসি আর একটা কি এডিসি। তাহলে এবিসি যেহেতু আমরা 6 বর্গ পাইছি, আবার আমরা জানি যে এই সামান্তরিক ক্ষেত্রটা দুইটা সমান ক্ষেত্রফলে ত্রিভুজে বিভক্ত হয়েছে, সামান্তরিক ক্ষেত্রটা দুইটা সমান ক্ষেত্রফলে ত্রিভুজে বিভক্ত হয়েছে। তো এবিসি আর এডিসি সমান ক্ষেত্রফল, হ্যাঁ, এবিসি আর এডিসি কি সমান ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ করলে পুরোটা ক্ষেত্রফল পেয়ে যাব। এবিসি কে যদি 2 দিয়ে গুণ করি, 2 ইনটু 2 ইনটু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কারণ দুইটা যেহেতু সমান, এটাও সমান এটাও সমান, কারণ কর্ণটা দুইটা সমান, সামান্তরিককে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এবিসি পাইছিলাম যে আমরা 6, তাহলে 2 ইনটু 6 বর্গ একক, আমরা পাবো 6 কত 12 বর্গ একক। তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল হলো 12 বর্গ একক, এটা অ্যান্সার। তাহলে এর মধ্যে আমাদের এই অঙ্কটার এই 3 নাম্বার প্রবলেমটা দুইটা অংশের সমাধান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে দুইটাই হয়ে গেল। আমরা এই চতুর্ভুজের সামান্তরিক সেটাও প্রমাণ করছি, এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে বের করছি, এবং এর কর্ণ দুইটা ক্ষেত্রফল বের করছি। তাহলে এটা আমাদের শেষ। আমরা এখন এর পরেরটাতে নেক্সট 4 নাম্বার অঙ্কটাতে চলে যাব। ওগুলো মুছে দিয়ে ওগুলো লাগবে না, এটা আমাদের অঙ্কটা শেষ। চার নাম্বার অঙ্কটাতে আসি আমরা। 4 নাম্বার প্রশ্ন তোমরা একটু পড়ো। 4 নাম্বার বলা হয়েছে যে A B C A -1 0 B 0 -1 C A1 C A0 D 0 এ শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, চতুর্ভুজটা কি ধরনের কোনো কিছুই বলা নেই, খেয়াল করে বিষয়টা, চতুর্ভুজটা কি ধরনের এই বিষয়ে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি, কোনো কিছু বলা হয়নি। এখান থেকে শুধুমাত্র চতুর্ভুজটির 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমরা কি ক্ষেত্রফলটা বের করব। তো সেটা কিভাবে করা যায় দেখো। আমরা প্রথমে একটু চিত্রটা একটু আঁকি, জাস্ট এমনি মোটামুটি একটু চিত্র আঁকাম। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। প্রথমে এ তে আসি, এ হলো মাইনাস এ জিরো, আমি মাইনাস এ জিরো কে একটু নিলাম। তারপরে বি হলো 0 মাইনাস এ, হ্যাঁ 0 মাইনাস কি এ, তাহলে বিটা হবে এখানে, বি এখানে নিলাম। তারপরে সি তে আসি, সি হলো এ জিরো, সি এখানে হবে এ জিরো, আর ডি 0 এ, তাহলে ডিটা হবে এখানে, ধরে নিলাম এখানে। তাহলে এগুলো যদি যোগ করে দিয়ে একটা চতুর্ভুজ আমরা পেয়ে যাব, সুন্দর একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে এখন আমাদের কি বলছে কি এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তোমরা এরকম একটা চিত্র এঁকে দিবা পরীক্ষায়। শুরু করি, বিন্দুগুলো স্থানাঙ্ক লিখে ফেলি। এ হলো যে
মাইনাস এ জিরো, বি হলো যে জিরো মাইনাস এ, সি হলো যে এ জিরো, তারপরে ডি হলো যে জিরো এ। বিন্দুগুলো দ্বারা গঠিত, বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল সমান। তোমাদেরকে ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেই নিয়ম আমি দেখিয়েছিলাম আগের ক্লাসে। আজকে চতুর্ভুজের যদি চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেই নিয়মটা নিয়ে আমি সেই কৌশলটা এখন দেখাবো। একটু খেয়াল করো বিষয়টা। ত্রিভুজেরটা দেখাইছিলাম গত ক্লাসে, আজকে চতুর্ভুজেরটা দেখাবো। চতুর্ভুজেরটা কিরকম সেটা একটু দেখো। হ্যাঁ, চতুর্ভুজেরটা কিরকম হবে সেটা একটু খেয়াল করো বিষয়টা। যদি আমি এটা লেখার আগে একটু সূত্রটা বলতেছি। যদি চারটা শীর্ষবিন্দু এরকম দেওয়া থাকে x1 y1 bx2 y2 c x3 y3, তারপর d x4 y4, এরকম একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু যদি স্থানাঙ্ক দেয়া থাকে, চতুর্ভুজটি কি ধরনের এই বিষয়ে কোনো ধরনের তথ্য যদি আমাদের দেয়া না থাকে, জানা না থাকে, চতুর্ভুজটা কি ধরনের, এটা কি বর্গ নাকি সামান্তরিক নাকি রম্বস নাকি ট্রাপিজিয়াম না যে কোনো ধরনের বিষম চতুর্ভুজ হোক না কেন কোনো সমস্যা নাই, আমাদেরকে কোনো তথ্য দেয় নাই। হ্যাঁ, আমরা শুধুমাত্র স্থানাঙ্কগুলো দেয়া থাকলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো এই সূত্র দিয়ে। সূত্রটা কিরকম দেখো। ক্ষেত্রফল সূত্র হবে যে হাফ থাকবে প্রথমে এই যে এইভাবে লিখবো। হ্যাঁ, তারপর লিখবো যে x1 y1 আগের মতো x1 y1 x2 y2 x3 y3 x4 y4। হ্যাঁ, তারপর হলো কি x1 y1, এইভাবে ক্ষেত্রফলটা বাইর করবো। এটা কিভাবে বানাইতে হয় দেখাইছিলাম। হ্যাঁ, এই আগের মতো এই যে থেকে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এরকম x1 * y2, এটার সাথে এটা গুণ করতে হবে x1 * y2, তারপর যোগ দিব, যোগ। এই চক্রে সবগুলো যোগ হবে, এই চক্রে এই সাইকেলে মানে এইভাবে যতক্ষণ যাব। তাহলে এটার সাথে এটা গুণ হলো, তারপর এটার সাথে এটা x2 y3 যোগ করলাম, গুণ করে এটার সাথে এটা গুণ করে যোগ করলাম। এখন এটার সাথে এটা গুণ করব x3 y4, ঠিক আছে, গুণ করে নিলাম, যোগ দিলাম, আবার যোগ দিব x4 y1, এটার সাথে এটা গুণ, ঠিক আছে, এটা গুণ করে নিলাম, যোগ দিলাম। এবার এইদিকে চক্রটা শেষ হয়ে গেছে, এদিকে ধাপটা শেষ। এখন আমরা এদিক থেকে আসবো, এই যে এদিক থেকে আসলে কিন্তু সবগুলো কি হবে, মাইনাস হবে, এটা মনে রাখতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ x2 y1 মাইনাস এই যে এটার সাথে এটা x3 y2 মাইনাস, এবার এটার সাথে এটা x4 y3, হ্যাঁ, তারপর মাইনাস x1 y4। এই সবগুলো শেষ হয়ে গেছে গুণন। এখন এগুলো আমরা এই যে যোগ বিয়োগ করে গুণ করে যোগ বিয়োগ করে আমরা মানটা বের করে ফেলতে পারবো খুব সহজে, একদম ইজিলি চলে আসবে। এই নিয়মটা মাথায় রাখবো। এই নিয়মের সাহায্যে আমরা এখন এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বাই করব, এই নিয়মের সাহায্যে, ঠিক আছে। এটা মনে রাখবা যে বিষয়টা x1 y1 x2 y2, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রথমে উপরে হবে যে x গুলা, সিরিয়ালের উপরে x গুলা, আর নিচে হবে y গুলা। এই যে x1 y1 x2 y2 x3 y3 x4 y4, সবার শেষে আবার প্রথমেরটা আবার হবে x1 y1, এভাবে করব আমরা, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন আমরা শুরু করব। আমি সূত্রটা একটু দেখাই নিলাম কিভাবে কাজ করে এটা,
ঠিক আছে, এখন আমরা অঙ্কটায় এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে শুরু করি। হাফ থাকবে প্রথমে x1 y1, মানে এটা একটা x1 এটা y1, এটা x2 এটা y2, এটা x3 এটা y3, এটা x4 এটা y4, আবার x1 y1, x2 y2, x3 y3, x4 y4। তাহলে মাইনাস a 0 0 মাইনাস a minus a 0 0 minus a 0 0 a, এটা লেখার পর আবার প্রথমেরটা যেহেতু কি x1 y1 x2 y2, হ্যাঁ x3 y3 x4 y4, আবার x1 y1 মাইনাস a 0 শেষ, নির্ণায়কের চিহ্ন শেষ। এটাকে আমরা নির্ণায়ক চিহ্ন বলি, আগেও বলেছি আমি। এটাকে আমরা বিস্তার করি, এটাকে ভেঙে মানটা বাই করি সেরাস ডায়াগ্রামের সাহায্যে। এটা কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে আগে দেখাইছি, আশা করি সবার মনে আছে, মাথায় আছে, হ্যাঁ থাকার কথা। এখন আমরা এটাকে ভেঙে লিখবো, খেয়াল করে বিষয়টা আমি লাল রঙ দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। খেয়াল করো এটার সাথে এটা, তাহলে আমরা পাবো যে কত, মাইনাস মাইনাসে প্লাস a গুণ করলে a স্কয়ার, হ্যাঁ তারপর আবার কি এটা লেখার পর প্লাস দিব, 0 এর সাথে 0 গুণ করলে 0 হবে, প্লাস এটার সাথে এটা গুণ করলে এর সাথে a গুণ করলে a স্কয়ার, প্লাস 0 এর সাথে 0 গুণ করলে 0 হবে। তাহলে এদিকে চক্র শেষ হয়ে গেছে আমার। এখন আমার এদিকে চক্র শুরু হবে, এদিকে, হ্যাঁ এদিকে জন্য কি দিতে হয়, আমরা জানি যে এদিকে চক্র যখন শুরু করব, এদিকে চক্র সবগুলো মাইনাস, 0 এর সাথে 0 গুণ করলে মাইনাস হবে, 0 এর সাথে 0 গুণ করলে 0 হবে, হ্যাঁ যেহেতু এদিকে চক্র মাইনাস হবে, আবার মাইনাস দিব, এর সাথে গুণ করলে a স্কয়ার, একটা মাইনাস আছে, এর সাথে গুণ করলে a স্কয়ার হবে, একটা মাইনাস আছে, এই মাইনাসের সূত্র মাইনাস, সূত্রে একটা মাইনাস হবে আগে থেকে আমরা জানি এখানে। তাহলে এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই গুণ করলে a স্কয়ার, এটা শেষ। তারপর এটার সাথে আবার মাইনাস, 0 এর সাথে 0 গুণ করলে 0, হ্যাঁ আবার মাইনাস, এর সাথে গুণ করলে a স্কয়ার হবে, সূত্রে এই যে একটা মাইনাস আছে কিন্তু এর সাথে এগুলো আমরা স্কয়ার হবে, একটা মাইনাস সূত্রে মাইনাস, মানে এই মাইনাস আর সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেট শেষ, হাফ দিলাম। এখানে দেখো এখন কি কি আছে, হ্যাঁ কোনটার সাথে কোনটা ইয়ে হয়, হ্যাঁ দেখো বিষয়টা খেয়াল করো। এখানে আমরা সবগুলো দেখো, এর সাথে a স্কয়ার 0, এর সাথে m করলে স্কয়ার, এটা স্কয়ার হবে, স্কয়ারটা বলে পড়ে নাই, খেয়াল করো বিষয়টা। এর সাথে এটা স্কয়ার হবে, এটা 0 হবে, এটা স্কয়ার হবে, এটা 0 হবে, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে 0 হবে, 0 হবে, এটার সাথে এটা গুণ করলে স্কয়ার হবে, স্কয়ারটা পড়ে নাই বলে, হ্যাঁ। তাহলে দেখো এখন কি অবস্থা, মানে কয়টা স্কয়ার আছে দেখো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, গুণনটা আশা করি খেয়াল করছো, আমি আবার বলতেছি একটু করে গুণনটা। এটার সাথে এটা গুণ করলে স্কয়ার হবে, স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, 0 এর সাথে 0 যোগ, 0 এর সাথে 0 গুণ করলে 0, এর সাথে গুণ করলে স্কয়ার, তারপর 0 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে গেল। এবার এই পাশে মাইনাস দিব, 0 এর সাথে 0 গুণ করলে 0, আবার মাইনাস দিব, এর সাথে গুণ করলে স্কয়ার, এই মাইনাস আর সূত্রে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, 0 এর সাথে 0 গুণ করলে 0, মাইনাস 0 দিতে হবে যেহেতু আমরা এই পাশেরটা শুরু করছি, আবার মাইনাস, এর সাথে গুণ করলে স্কয়ার, এই মাইনাস আর সূত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে স্কয়ার একটা, দুইটা, তিনটা, চারটা, গুণ চিহ্ন দিয়ে নেই, চারটা স্কয়ার, একটা, দুইটা, তিনটা, চারটা, আর জিরোগুলো তো কোনো কাজ নাই, তাহলে এখানের মধ্যে আমরা কাটাকাটি করি, 2 হবে, তাহলে 2a স্কয়ার, ক্ষেত্রফল হলো যে 2a স্কয়ার বর্গ একক। এটা অ্যানসার।
তাহলে আমরা আজকে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটাও জেনে নিলাম, সেটাও বুঝে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। কারো সমস্যা হয়ে থাকলে কমেন্ট করে জানাবা। তো আজকে আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখলাম, দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম, ঠিক আছে? তো তোমরা এই যে এই অঙ্কগুলা বাসায় করে নিবা। হ্যাঁ, এই অঙ্কগুলো অবশ্যই বাসায় করে ফেলবা, ঠিক আছে? বাসায় অবশ্যই এই অঙ্কগুলা করে ফেলবা। এগুলো করে ফেললে এই চ্যাপ্টারে আমরা যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম, আরো অন্যান্য নিয়ম আমরা যে সামান্তরিক একটা চতুর্ভুজ সামান্তরিক কিনা কিভাবে বোঝা যায় সেটাও জানলাম। তারপরে এই যে নির্ণায়ক যে স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেটাও জেনে গেলাম, ঠিক আছে? তো আজকে আমাদের এতটুকু থাকবে। তোমরা এগুলো বাসায় কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তোমাদের অঙ্কগুলো মাথা অনেকদিন থেকে যাবে, বলে যাবে না সহজেই। আজকে আমাদের এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।